criticism of a state is our fundamental right as a citizen. আওয়ামী লীগের সময় it was at one stage it was very very serious. সাধারণ লোক এমনি পকেটে ম্যাচিস নিয়ে গিয়ে ওখানে আগুন ধরায় সেইটা কে করেছিল, তার পিছনে কে ছিল? মব মোবিলাইজেশন। অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলাম যে ইউ শুড ইনভেস্টিগেট এন্ড দ্য গভর্নমেন্ট ডিডন্ট ডু এনিথিং। সরকারের আরো কাজ করার দরকার। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে চূড়ান্ত রিপোর্ট, আওয়ামী লীগ নেতৃত্বের রিপোর্টটিকে একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে। তাদের কি স্বার্থ আছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যে কথা বলা? Too many people saw it, it happened. It is much better for the Awami League to admit they made mistakes. We must make sure that the trials are also fair. এই যে একটা ট্রাস্ট ক্রাইসিস তৈরি হচ্ছে মিডিয়ার উপর, এটাকে আপনি কিভাবে দেখেন? আমাদের যে অধিকারটা আছে সেটা আমরা দায়িত্বশীলভাবে সেটাকে আমাদের ব্যবহার করা উচিত। সরকার বদলাতে শুধু কথা না, সিস্টেমও তো বদলাতে হবে। স্বাগত দর্শক, আমি জুবাইর আহমেদ। আজকে ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ও মানবাধিকার কর্মী আইরিন খানের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে তিনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বা মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে কোনো নারী এই দায়িত্ব পালন করেননি। তারও আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। আরও আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। আপনাকে স্বাগত। ধন্যবাদ, আমাকে ডেকেছেন এর জন্য ধন্যবাদ। আমি প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে ডয়েচে ভেলের যে গ্লোবাল মিডিয়া ফোরাম, সেখানে আপনি যুক্ত হয়েছিলেন এবং সেখানে আপনি জোর দিয়ে বলেছেন যে সাংবাদিকদের ওপর হামলার ক্ষেত্রে যে সংস্কৃতি বা দায়হীনতা মানে কালচার অফ ইম্পিউনিটি সেটা তৈরি হয়েছে তা অবশ্যই বন্ধ করতে হবে। এখন যদি আমি বাংলাদেশে যে ক্ষমতার পরিবর্তন, যেটি আওয়ামী লীগ সরকার ছিল, তারপরে একটি ইন্টারিম সরকার, তারপরে আবার একটি নির্বাচিত সরকার, আমরা যেটি দেখছি যে এই ক্ষমতাগুলো পরিবর্তনের পরও আমরা সাংবাদিকদের উপর যে হামলা মামলা কিংবা এমনকি শীর্ষস্থানীয় দৈনিকগুলোর অফিসে হামলা, এগুলো আসলে আমরা এই ঘটনাগুলো দেখছি এবং বর্তমান যে সরকার এই আমলেও আমরা দেখছি যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হচ্ছে। মানে এগুলো দিয়ে আসলে আমরা কি বুঝি যে ক্ষমতা পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু সাংবাদিকদের উপর মামলা একই রকম রয়েছে, এটা কেন? সাংবাদিকদের উপরে পৃথিবীতে সব দেশেই আপনি দেখবেন, বিশেষ করে আমাদের মানে গ্লোবাল সাউথ, গ্লোবাল মেজরিটি দেশগুলোতে ওই মানে সাংবাদিকদের উপরে হামলা হয়, সবসময় হয়। এবং আপনি ঠিকই বলেছেন, ইম্পিউনিটি, সেই মানে বিচারের অভাবেই এইরকম হামলা হয়। আমার মনে হয় আপনি যদি দেখেন এই গত 10-15 বছর 17 বছর যদি দেখেন, there has been a difference in the degree. আওয়ামী লীগের সময় it was at one stage it was very very serious. তারপরে যখন interim government came in, তখনও কিন্তু আন্ধাধুন তারা অনেককে ধরেছে, অনেকের বিরুদ্ধে খুনের মামলা এনেছে। সাংবাদিক এক জায়গায় দেশের এক প্রান্তে, আরেক প্রান্তে তার বিরুদ্ধে খুনের মামলা এসছে, এরকম কাজ হয়েছে। এখনো কয়েকজন ওভাবে জেলে আছেন। এখন যেটা হচ্ছে, সে তখনের আগের থেকে অবস্থাটা অত খারাপ নয়, কিন্তু সরকারের আরো কাজ করার দরকার। এখন সরকারের আরো কাজ করা দরকার, কোন কেস আছে এখনো জেলে, সেগুলো সমাধান করা দরকার। এখনো বিশেষ করে ঢাকার বাইরে জেলায়, গ্রামে গঞ্জে এখনো কিছু হামলা হচ্ছে, সেটাও করা দরকার, সেগুলোর একটা ব্যবস্থা করা দরকার। আপনি তো মানে এই যে গত 2 বছরে বাংলাদেশে যে রাজনৈতিক পরিসরে বেশ বড় পরিবর্তনগুলো হয়েছে। আমরা দেখেছি একটা দীর্ঘ সময় একটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে একটি আন্দোলন হলো, সেটি পরিবর্তিত হয়ে একটি অন্তর্বর্তী সরকার একটি বেশ লম্বা সময় সেখানে ছিলেন। তারপরে সেখান থেকে পরিবর্তিত একটি রাজনৈতিক সরকার এখন ক্ষমতায়। আপনি এই সময়টাতে বাংলাদেশে, মানে আপনি একজন মানবাধিকার কর্মীও, তো সেই মানবাধিকার কর্মী হিসেবে আপনি এই পরিবর্তনগুলোতে সময়ে কি দেখেছেন, আসলে আপনার অবজারভেশন কি? আমার পার্সোনালি আমি বলবো যে আমার অনেক আশা ছিল যে অন্তর্বর্তী সরকারের সময় আগে যা ভুল হয়েছে, এবং কিছু সরকারের প্র্যাকটিস আমি বলবো, আওয়ামী লীগ গভর্নমেন্ট কিছু কাজ করেছে, কিন্তু কিছু আমাদের সিস্টেমিক প্রবলেমস, আমাদের আইনে হয়তো সেটা পরিষ্কার নেই, সেই আইনে মানে কুব্যবহার করা হয়, সিস্টেমস গুলো খারাপ, সেগুলোর আমি আশা করেছিলাম যে আরো অনেক উন্নতি হবে। সরকার একটা তখনকার ওই অন্তর্বর্তী সরকার একটা মিডিয়া কমিশন বসিয়েছিলেন। কামাল আহমেদ ভেরি গুড লিডারশিপ। ওখানে ওনার যা প্রস্তাবগুলো যেগুলো এসেছিল সেগুলোও খুব ভালো ছিল, কিন্তু তার
সেটার কোনো ফলাফল আমরা দেখিনি, এখনো দেখছি না। দ্যাট ওয়ারিজ মি। যে সিস্টেমিক চেঞ্জ না আসলে এই যে আপনি বললেন এর আগে যে অন্যায় অত্যাচার করা হয় বা হামলা করা হয় সাংবাদিকদের বিরুদ্ধে, ওইগুলো তো চলবেই। কারণ সিস্টেম তো বদলাচ্ছে না। সরকার বদলালে তো শুধু কথা না, সিস্টেমও তো বদলাতে হবে। দ্যাট ইজ ভেরি ট্রাবলসাম। এবং অন্তর্বর্তী সরকারের সময় বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে কেস আনা হয়েছিল। আমাদের ক্রিমিনাল সিস্টেমও এমন যে আমি ইচ্ছে করলে আপনার নামে একটা কেস করে দিতে পারি এবং পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। সেটা আমাদের ক্রিমিনাল কোড যাচ্ছে একেবারে ব্রিটিশ সময়কার ক্রিমিনাল কোড এখনো আছে। তো সেইটারও মানে অপব্যবহার করা হচ্ছে। তো সেই গুলোর কিছু সমাধান এখন করার দরকার। কয়েকটা কেস এখনো আছে এবং আমি আমার এই যে কারেন্ট ক্যাপাসিটি ইউএন এর স্পেশাল রাপোর্টার হিসেবে সেসবের ব্যাপারে আমি সরকারকে লিখেছি। যেমন ধরুন ওই যে আগুন লেগেছিল। 'প্রথম আলোর অফিসে হামলা করা হয়েছিল, ডেইলি স্টারের অফিসে হামলা করা হয়েছিল গত ডিসেম্বরে। সেটারও একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করা দরকার। একটা স্বাধীন হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেট করছে, কয়েকজনকে নাকি ধরেছেও, কয়েকজনকে আনা হচ্ছে। কিন্তু আমরা জানি যে সাধারণ লোক এমনি পকেটে ম্যাচিস নিয়ে গিয়ে ওখানে আগুন ধরায়নি। দ্যাট ওয়াজ আ হুম, কনস্পিরেসি। প্ল্যান না হলে ওভাবে অত বড় বিল্ডিং কে নষ্ট করা যায় না। আমি নিজে গিয়ে বিল্ডিংটা দেখে এসেছি। সেখানে যে কোনো মানুষের মানে ক্ষতি হয়নি, সেটা খুবই একটা মানে আমরা বলব যে সৌভাগ্য যেটা হয়নি। হতে পারত। অনেকেই আ মারা যেতে পারত। সেইটা কে করেছিল? তার পেছনে কে ছিল? সেইটা আমাদেরকে সেটার তো একটা ইনভেস্টিগেশন করা দরকার এবং যারা করেছিল তাদেরকে তাদের বিচার হওয়া দরকার। সেটা হয়নি। এখনো জেলে কয়েকজন আছেন এবং জেলের বাইরেও অনেককে চার্জ করে বেল দেওয়া হয়েছে। কেসগুলোরও সমাধান করা দরকার। আমি বলছি না যে কোনো সাংবাদিক কখনো কোনো ভুল করতে পারে না। কিন্তু প্রত্যেকেরই একটা ন্যায় বিচারের অধিকার আছে। তো সেই অধিকারটা তাদের সম্মান করা উচিত এবং ইনভেস্টিগেট করেন, দেখেন কেস থাকে কিনা এবং যেখানে না একটা সাংবাদিকের বিরুদ্ধে কেস আনা হয়েছে, বিশেষ করে এমন সাংবাদিক যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করছে, যাদের বেশ নাম আছে, তাদের বিরুদ্ধে কেস আসলে তখন একটু সাবধানে সরকারের উচিত সাবধানে দেখা যে দ্যাট ইজ এ জেনুইন কেস না তার বিরুদ্ধে কেস করা হচ্ছে বিকজ অফ হিজ রিপোর্টিং। সো হুম, হুম। দ্যাট প্রবলেম রিমেইনস ইন আওয়ার সিস্টেম এবং আমাদের সিস্টেমে এখনো অনেকের বিরুদ্ধে চার্জ আছে। সেগুলো যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি সমাধান করা উচিত। নইলে আমি বললাম ওই যে একটা আ মানে self censorship হয়ে যায়। And this government needs to take that into account. এই government is a democratic government. We have had fair elections and this government needs to push those issues. হুম। আমরা মানে এই অন্তর্বর্তী সরকারের সময় একটা ট্রেন্ড যেটা মানে আগেও আমরা দেখেছি কিন্তু খুব বড়ভাবে বেশি আকারে আমরা যেটি দেখেছি যে একটা হচ্ছে যে মব মোবিলাইজেশন যেটা আমরা দেখেছি এবং সেটা নিয়ে আপনিও কথা বলেছেন এবং সেটা আমরা বিভিন্ন সময়ে দেখেছি পুরো সরকারের সময়টাতেই সেটা হয়েছে এবং মানে কিছু কিছু অভিযোগ আছে যেমন প্রথম আলোর যে হামলা ডেইলি স্টার যে হামলা সেটার ক্ষেত্রেও যেমন আমি সম্প্রতি প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছেন যে মানে অন্তর্বর্তী সরকার চাইলে সেটাকে ঠেকাতে পারত, তারা সেটা হতে দিয়েছে। তো মানে আপনিও কি মনে করেন যে বা মানে ওই সময়টাতে যে আমরা শুধু সেইটা না অনেকগুলো ঘটনা দেখেছি এরকম মবের এবং সেইগুলো মানে কন্টেইন করতে, সেগুলো ঠেকাতে এই অন্তর্বর্তী সরকার আসলে প্রয়োজনীয় উদ্যোগটা নেয়নি বা নিতে পারেনি। সেটা কি আপনি মনে করেন? হ্যাঁ, আমি তখনই একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এই যেটা হয়েছে সেটা শুধু নিজে থেকে হয়নি। সেটার পেছনে obviously কিছু একটা অর্গানাইজড অ্যাকশন ছিল। আ এবং সরকার সেটা বাধা দিতে পারেনি। কিন্তু পরে সরকারের উচিত ছিল ইনভেস্টিগেট করার। পরে কি হয়েছে সেটা অন্তত জানা দরকার ছিল যাতে আবার না হয়। নইলে আবার হতে পারে যে যারা করেছে তাদেরকে যদি তাদের যদি আপনি বিচার না করেন তাহলে তো তারা ভাববে যে ঠিক আছে একবার করেছি দুবার করতে কি ক্ষতি হবে আমার। আর কি ক্ষতি হবে? তো সেইজন্য I think প্রথমত সেটাকে সরকার মতিউর রহমান তো ওখানে ছিলেন। উনি এডিটর, উনি অনেকের সঙ্গে কথা বলেছেন। উনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি তমুককে বলেছিলাম। তারা আমার কথা শোনেনি। তারা ঠেকাতে পারত। সেটা আমিও শুনেছি। আমিও এডিটরদের সঙ্গে কথা বলেছি। মাহফুজ আনাম, মতিউর রহমানের সঙ্গে। উনারা আমাকেও সেই কথাটাই বলেছেন। কিন্তু তার থেকে বড় আমার যে কথাটা ছিল আর আমি ডাইরেক্টলি সেটা অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলাম যে, "You should investigate. You should investigate to find out what happened."
আপনারা তো ওই সরকারের যদি ভুল হয়ে থাকে, তো ভুলটা তো শুধরাতে হবে। যাতে ভবিষ্যতে আবার সেরকম না হয়। অ্যান্ড দ্য গভর্নমেন্ট ডিডন্ট ডু এনিথিং। হুম। ওরা ইনভেস্টিগেট করে। আপ সেইটা কিন্তু খুবই ক্ষতিকর আমার মনে হয়। জি। আপনি সম্প্রতি বলেছেন যে, যেকোনো স্বৈরাচারী শাসনের অধীনে আ কেবল রাজনৈতিক মতামত প্রকাশ করা বা সমর্থন দেয়া কোনো ফৌজদারি অপরাধ না। এটা বা হতে পারে না। এটা আপনি আসলে কি বুঝিয়েছেন আ একটু যদি বলেন আমাদেরকে? যে ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা যেটাকে বলি মানে মত প্রকাশের যে অধিকারটা আমাদের আছে, সেই অধিকারটা সবার আছে। জার্নালিস্টদের আছে, আমাদেরও সাধারণ নাগরিকেরও আছে এবং সরকারের বিরুদ্ধে আ আ কথা বলা এটা আম আ এ এইটার অধিকারই তো মানে নাগরিকের অধিকার। এটাই তো মানবাধিকার। কাজেই এটা তো একটা ক্রাইম না। এটা কোনো দোষ না। Criticism of a state is our fundamental right as a citizen. This is not a crime and this should not be punished as long as I express myself peacefully. আপনি জাতিসংঘের বিশেষ দূত হিসেবে আপনি যখন বাংলাদেশ সরকারের সঙ্গে আম স সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখন বা হচ্ছে যে স্থানীয় রাজনৈতিক দল বা প্রশাসনের সঙ্গে যখন কাজ করেন, তখন বা কথা বলেন, তখন তাদের কাছ থেকে আপনি কি ধরনের প্রতিক্রিয়া পান? প্রতিক্রিয়ার পার্থক্য আছে। শুধু বাংলাদেশে ন আ উম একেক সরকারের একেক রকমের প্রতিক্রিয়া। কিন্তু বিদেশেও এক সরকার এক দেশ থেকে আরেক দেশে প্রতিক্রিয়ার পার্থক্য নিশ্চয়ই আছে। অনেক দেশে তারা আমার কথা শোনে, জানতে চায়। অনেক দেশে একেবারেই অস্বীকার করে। এবং এই ২ এই ২ পয়েন্টের ভেতরে অনেক ধরনের রিঅ্যাকশন আছে। অনেকে ভাবেন যে না আমার যে তথ্য আছে সেটা ঠিক না, সঠিক না। তো আমি বলি ঠিক আছে তাহলে আমাকে আপনাদের তথ্য দিন। একটা কথা আমি উনাদের সবসময় বলি যে আপনাদের যদি মনে হয় যে আমি ঠিকমতো ব্যাপারটা জানি না, তাহলে আমাকে দেশে আসতে দেন। আমাকে দেখতে দেন। আমি এই আ জানুয়ারি মাসে জার্মানিতে গেলাম এবং হু, হু। জার্মানিতে ওখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন এর উপর আমার রিপোর্ট আছে আপনারা দেখেছেন। সেখানে আমি যা দেখেছি আমি তাই বলেছি। আমি সরকারকে কিছু ভালো কাজ হচ্ছে ওখানে, কিছু কাজ মানে বেশ ওয়ারিং, অ্যালার্মিং সিচুয়েশন ও আছে। দুটোই আমি উনাদেরকে বলেছি। উনারা শুনেছেন। আমি রিকমেন্ডেশন দিয়েছি। উনারা আমাকে আ বলেছেন উনারা যে উনারা আমার রিকমেন্ডেশন গুলো বসে দেখবেন। কোনটা উনারা করতে পারবেন, কোনটা পারবেন না, কতটুকু করতে পারবেন এই আলোচনা হবে। এই ধরনের সম্পর্ক থাকলে ভালো। কারণ কোন দেশই কিন্তু পারফেক্ট না। সব হুম, দেশেই প্রবলেম। সে যতই উন্নতিশীল হোক বা না যতই হোক এ এ এই ব্যাপারে বিশেষ করে এই ফ্রিডম অফ এক্সপ্রেশন এর ব্যাপারে সবারই প্রবলেম আছে। কাজেই খোলাখুলিভাবে যদি আপনি একটু স্বীকার করেন যে, হ্যাঁ, আমাদেরটা ঠিকমতো কাজ করছে না। আমাদের কি করা উচিত আপনি বলেন। আমরা কতটুকু করতে পারবো, কতটুকু আমাদের সাহায্য লাগবে অন্য দেশ থেকে বা অন্য কারো কাছ থেকে। তাহলে তাহলেই না উন্নতি হবে। হুম। আপনি যদি অস্বীকার করেন যে আমাদের দেশে কিচ্ছু হচ্ছে না, তারপরে রিপোর্টারদেরকে ধরে জেলে ভরে রাখেন, তাহলে তো সেই দেশে তো কিছুই করা যায় না। হুম, এই আপনি বলছিলেন যে জাতিসংঘের যে রিপোর্টস বা তাদের যে অনেক সময় হচ্ছে তাদের কথাবার্তা সেটি আসলে অনেক সরকার বা অনেক রাজনৈতিক পক্ষ তারা হচ্ছে যে সেটা মেনে নেন। আমি সেরকম একটা বিষয়ে আসছি। যেমন জাতিসংঘের OHCHR এর যে তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে চূড়ান্ত রিপোর্ট সেখানে স্পষ্ট বলা হয়েছে ২০২৪ সালে জুলাই-আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং তাদের সহযোগী সংগঠনগুলো সুনির্দিষ্টভাবে এবং পদ্ধতিগতভাবে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছে। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এই রিপোর্টটিকে একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছে এবং তারা বলছে যে আ পরবর্তীতে জুলাই অগাস্টের ৫ তারিখের পর বা তারপরে যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেই ধরনের নিপীড়নের শিকার হয়েছেন সেগুলো সেখানে নেই। সেই বিষয়টিকে তুলে আনছে সেখানে। তো এইরকম পরিস্থিতিগুলোকে আপনি কিভাবে দেখেন? দেখেন এই রিপোর্টটা করা হয়েছিল। এই রিপোর্টের বোধহয় মেয়াদ শেষ মানে পিরিয়ড যেটা ওরা দেখছিল that's until the 8th of August. সেটা উনারা নেগোশিয়েট করেছিলেন যে নইলে তো একটা রিপোর্টের তো একটা ডেট থাকা উচিত। তারপরে ৮ তারিখের পরে কি হয়েছে সেটা সেই রিপোর্টে নেই। কিন্তু ৮ তারিখের আগে কি হয়েছে এবং জুলাই থেকে নিয়ে ৮ তারিখ আগে পর্যন্ত তারা দেখেছেন। এবং তারা ইউএন এর সিস্টেমস, রুলস, স্ট্যান্ডার্ড রুলস, বেস্ট প্র্যাকটিস, ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টস তারা এসে মিথ্যে কথা কেন বলবে? তাদের কি স্বার্থ আছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যে কথা বলার? এইজন্যই তো অন্তর্বর্তী সরকার আ এম ডাকলেন।
ইউএনকে ডেকে বললেন এই ইনভেস্টিগেশন করতে, এবং আমি ইনভেস্টিগেশনে জড়িত ছিলাম না, কিন্তু ওই প্রসেসে আমি জড়িত ছিলাম। আমি সরকারের সঙ্গে কথা বলেছি, মানে আমাদের ইউএন এর ভিতরেও কথা বলেছি, হুম, কি হুম। হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে। তো সেইটা করা হয়েছিল বিকজ দে আর ইন্ডিপেন্ডেন্ট। এবং আমি দেখেছি অনেক দেশেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হলেও ওই গভর্নমেন্ট বলবে যে এটা ঠিক না। তো ঠিক না, তো আপনারা কি বলতে চাইছেন? কিছু ফ্যাক্টস তো একেবারেই সত্য। কারণ আমি নিজে টেস্টিমনি নিয়েছি। হুম, আমি হুম। নিজে কথা বলেছি যাদের ফ্যামিলিতে ছেলে মারা গেছে, যাদের আ আ মেয়েরা হয়তো অনেকে মিছিলে নেমেছে। তারা বলেছে তারা কি দেখেছে, কি না দেখেছে, সেসব তো আমরা সবাই দেখেছি। আপনারা সাংবাদিকরাও তো ছবি তুলেছেন। ভিডিও এভিডেন্স ও আমরা দেখেছি আপনাদের। তো কাজেই সবকিছু অস্বীকার করে না, এসব হয়নি। শুধু আমাদের এখন কি হচ্ছে সেটা দেখা উচিত। এখন যা হচ্ছে বা পরে যা হয়েছে, হ্যাঁ, নিশ্চয়ই সেটা দেখা উচিত। কিন্তু তাই বলে আগে যেটা হয়েছে সেটা তো অস্বীকার করার কোন কারণ নেই। এবং হুম। the evidence is very, very clear. It is much better for the Awami League to admit they made mistakes and to seek some form of recognition, some form of apology. You cannot just say this didn't happen. Too many people saw it, it happened. Now, there may, of course, and the evidence, a lot of the evidence has been independently verified by the UN. এখন UN অন্যান্য জায়গাতেও ইনভেস্টিগেশন করছে, এবং যখন আমরা দেখি যে ইনভেস্টিগেশনে যখন সরকারকে বলা হয় যে সব ঠিক আছে, তখন সরকার হ্যাঁ, ইউএন খুব ভালো, এবং যখনই whenever the UN gives a negative report, then suddenly the UN has no credibility. It's the হুম। same process, same procedure. So I think this will do nothing but destroy Awami League's credibility even more. হ্যাঁ, This মানে kind হ্যাঁ, আরেকটি of, বিষয় যেটি হচ্ছে যে পরবর্তীতে আমরা যেটি দেখেছি বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেইখানে হচ্ছে শেখ হাসিনা সহ আ আ অন্যান্য যে আওয়ামী লীগের নেতা আ তাদের হচ্ছে বিচার হয়েছে, বিচার প্রক্রিয়া হয়েছে সেখানে একটি, এবং আ সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস আমরা দেখেছি যে তারা এই বিচার প্রক্রিয়া নিয়ে বলছে। মানে একদিকে যে প্রমাণ সেটি অকাট্য, যেটি যে ইউএন এর যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে রিপোর্টটা সেটিও সেখানে কাউন্ট হয়েছে। কিন্তু একই সঙ্গে অন্যদিকে আবার দেখছি যে এই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। আপনি কি দেখেছেন? কি বলবেন এটা নিয়ে? আমি এই ইনাদের স্পেসিফিকলি এই কেসগুলোর উপর আমি কাজ করিনি। কারণ এটা তো আমার আমার যে ম্যান্ডেট ফ্রিডম অফ এক্সপ্রেশন এর বাইরে পড়ে। আ আ কিন্তু আমি মানে আমার অধিকার কর্মী হিসেবে আমার যে অভিজ্ঞতা আছে সেটা নিয়ে যেটা আমি বলব, যে এম এভিডেন্স ইস কারেক্ট, বাট এভিডেন্স ঠিক থাকলেও আ যেকোনো লোককে যদি আপনি বিচারে আনেন, তার ন্যায় বিচারের একটা অধিকারও আছে। And that person needs to have a fair trial. That is absolutely important. But that does not negate the evidence that is being used. এখন ন্যায় বিচারের মধ্যে কিছু আমি জানি না কতটুকু, কিন্তু কিছু রিফর্ম করা হয়েছিল। এই আইসিটি এখন যেটা বসছে সেটা is not the same as the আইসিটি যেটা আগে, মানে আমাদের বাংলাদেশে যেগুলো আগে কেস হয়েছিল সেগুলোর মতো না। তারা কিছু বদলিয়েছে, কিন্তু কিছু তারা বদলায়নি। যেমন মৃত্যুদণ্ড। আপনি তো জানেন যে আন্তর্জাতিক মানে ইউএন এর পজিশন আছে যে মৃত্যুদণ্ড ব্যবহার না করার। They have a হুম, position against the death penalty. কিন্তু ডেথ পেনাল্টি ব্যবহার করা হচ্ছে। তারা সরকারকে উপদেশ দিয়েছিল, কিন্তু সেই উপদেশটা অন্তর্বর্তী সরকার নেননি। সেই চেঞ্জ ওনারা করেননি। আরো হয়তো কিছু চেঞ্জ ওনারা করেননি, কিছু ওরা নিয়েছেন। কাজেই এখন এইসব কেসগুলো তো অ্যাবসেনশিয়াতে হচ্ছে। এটা নিয়েও কথা উঠেছে যে যে দোষী সে তো নেই সেখানে। সে সে তো তার মানে যে লিগ্যাল অ্যাডভাইস পাচ্ছে না অনেক সময়। কিন্তু কিছু কাজেই হয়তো কিছু থাকতে পারে সেখানে। আমি সেটা বলতে পারব না। কতটা মানে কতটা আম হুম, হুম। ফ্লড কতটা দোষ আছে এই প্রক্রিয়াগুলোতে। কিন্তু that does not negate the fact that crimes have been committed. এবং এইজন্য there's an interest, মানে যারা এই কেসগুলো করছে, they have an interest in making sure that it is a fair trial. কারণ হুম, ফেয়ার ট্রায়াল না হলে আপনি যেটা বলছেন তাই হবে। সে ট্রায়ালটা ফেয়ার হয়েছে কি ফেয়ার হয়নি সেটা নিয়ে তর্কাতর্কি হবে। কিন্তু অন্যায়টা যেটা করা হয়েছে, যেজন্য ট্রায়ালটা আসছে, সেটা সবাই ভুলে যাবে। That's the wrong thing. So in order to get real justice for the victims, we must make sure that the trials are also fair.
হ্যাঁ, But I এই cannot say whether it's fair or unfair right now. হ্যাঁ, Yeah. একটু আপনার আ উম মানে ছোটবেলার যে স্মৃতি, একটি স্মৃতি যেটি আপনি কথা বলেছেন এর আগেও, সেটি সম্পর্কে একটু যদি বলেন আমাদের দর্শকদের। সেটি হচ্ছে যে আপনার মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের সেই সময়ে আপনার বয়স তখন ১৩-১৪ উম এরকম কিছু একটা হ্যাঁ, আপনি বলেছেন এবং সেখানে আপনি মানে কিছু এক্সপেরিয়েন্স হয়েছে সেটা যদি আমাদের সঙ্গে বলেন এবং পরবর্তীতে আপনি যেটা বলছিলেন যে আ মানে তখন হচ্ছে রেডিওতে আন্তর্জাতিক গণমাধ্যমের রেডিওতে আপনারা খবর শুনতেন এবং সেটাকে আপনি পরবর্তীতে বলেছেন এটা একটা সারভাইভাল রাইট এটার সঙ্গে যে তথ্য পাওয়ার অধিকার। একটু যদি আমাদেরকে এই গল্পটা বা এই স্মৃতিটা একটু যদি বলেন। কাল দেখি যে সুদানে কি হচ্ছে, গাজাতে কি হচ্ছে, আম ইউক্রেনে কি হচ্ছে, লোকে কিভাবে আম মানে তথ্য পাচ্ছে, কি হচ্ছে। তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে। আপনি যেটা বলছিলেন যে ৭১ এ আমরা পালঙের নিচে, কারণ আমি ঢাকায় ছিলাম। আ পারিবারিক কারণে আমরা ঢাকার বাইরে যেতে পারিনি। আমার নানা খুব অসুস্থ ছিলেন। সেজন্য আমাদেরকেও বাড়িতেই থাকতে হয়েছিল। কিন্তু সেই পালঙের নিচে গিয়ে রাত্রেবেলা ওই ট্রানজিস্টর রেডিও, ছোট, ছোট ট্রানজিস্টর রেডিও থাকতো তখন। সেটা ঘুরিয়ে বিবিসি আ নিউজ শুনতাম আমরা। আ কারণ যেটা মানে অফিসিয়াল যে নিউজটা আসতো তখন সেই উম পাকিস্তান রেডিও থেকে সেটা তো কেউই বিশ্বাস করত না। কারণ আমরা নিজের চোখেই তো দেখছি রাস্তায় ঘাটে কি হচ্ছে। কিন্তু হুম, সেই যে আমরা শুনতাম খবর কোথায়, কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় লোকে মারা গেছে, কোথায় মানে মুক্তিযোদ্ধা যোদ্ধারা কিছু জিতেছে। সেইসব সেই খবর নিয়েই তো আমরা বেঁচেছিলাম তখন ৭১ এ। কারণ আর তো আমাদের কোন নিউজ ছিল না। আর আ সেইজন্য আমি মনে করি যে এই যে তথ্য পাওয়ার যে অধিকারটা আছে আমাদের, তথ্য অধিকারটা আমাদের একটা সারভাইভাল রাইট। আমাদের বেঁচে থাকার জন্য সেটা অনুপ্রেরণা দেয়। কিন্তু প্র্যাকটিক্যাল ইনফরমেশন ও দেয়। কোথায় রেড ক্রস খুলেছে অফিস, কোথায় যুদ্ধ হচ্ছে, ওইদিকে যাবেন না, এদিকে যাবেন। তখন আপনি জানেন যে বাংলাদেশ থেকে অনেকেই তখন আ পালাচ্ছিল। তাদের জন্য সেই নিউজটা আমি তো ঢাকায় পালঙের নিচে শুয়ে, শুয়ে শুনতাম বেঁচে থাকার জন্য। নিজের মানে মানসিক বেঁচে থাকার জন্য। কিন্তু তারা তো হয়তো সত্যিকারের জীবন বাঁচাবার জন্য যারা পালাচ্ছিল, তাদের কাছেও সেই তথ্যটা কত মানে গুরুত্বপূর্ণ ছিল। সেই তথ্য না পেলে হয়তো তারা ভুল জায়গায় গিয়ে পড়লে তারা হয়তো সেখানেই মারা যেতে পারত। তো সেইজন্য আমি এই যে ইনফরমেশন রাইট এটার উপরে অনেক বেশি চাপ দেই এবং আমি এখনো কাজ করছি। ওই আর্মড কনফ্লিক্ট সিচুয়েশন গুলো যুদ্ধক্ষেত্রে কিভাবে আম জার্নালিস্টদেরকে বাঁচিয়ে রাখা যায়। কারণ হুম, ভালো তথ্য তো সেখান থেকে তারা আনছে। তাদের উপরে যে হামলাটা হচ্ছে যেমন গাজাতে হয়েছে, আ যেমন এখন আম সুদানে আমরা দেখছি হচ্ছে, ইউক্রেনে হচ্ছে। তাদের 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 প্রোটেকশন টাকে আরো শক্ত করতে হবে। সেটাই আমার যে লাস্ট প্রজেক্ট, আমার ম্যান্ডেট শেষ হয়ে আসছে এই মাসের শেষে এবং আমার লাস্ট প্রজেক্টটা হলো তার উপরে আমি কিছু গাইডলাইনস তৈরি করেছি এবং আমি সেটা জাতিসংঘের যে হিউম্যান রাইটস কাউন্সিল আছে সেখানে আমি আ সাবমিট করেছি এবং তারাও সেটা স্বীকার করেছেন। তারা বলছেন সেটা ভালো জিনিস। সেইটা আমি চাই যে সব দেশেই আর্মিকে ট্রেনিং দেওয়া এবং সেটা সরকারদের মেনে নেওয়া। যে যুদ্ধক্ষেত্রে তথ্য একটি essential humanitarian issue যেমন হুম, পানি অথবা খাবার, হুম। মেডিকেল এসব উপর আমরা যেরকম মানে ইম্পোর্টেন্স দেই, তথ্যের উপরেও সেরকম ইম্পোর্টেন্স দেওয়া উচিত এবং সেই কারণেই জার্নালিস্টস have to be kept safe. আমার মানে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলাম শুরুতে একেবারে যে আপনি আ উম এই যে এখন যে ফ্রিডম অফ এক্সপ্রেশন সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত এই পদটিতে ১ম নারী এবং আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেরও যে ডিরেক্টর জেনারেল ছিলেন সেটাও ১ম নারী। তো এই ধরনের অর্গানাইজেশন বা বড় অর্গানাইজেশনে যেতে নারীদের এতটা সময় কেন লাগছে বা আমাদের কি পরিস্থিতি পরিবর্তন আসলে হচ্ছে কিনা? এবং সেটার সঙ্গে আরেকটি বিষয় আমি একটু যোগ করে আপনাকে প্রশ্নটা করতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া সহ অনেক জায়গায় যে আমরা ইন্টারনেটে ভয়াবহ নারীরা সাইবার বুলিং হয় এবং সেটার কারণে জেন্ডার সেন্সরশিপ আমরা দেখি। আ যেটি আপনি বলেছেন সেটা যেটাকে জেন্ডার সেন্সরশিপ। মানে এই যে কালচার অফ সাইলেন্সিং অফ ওমেন এবং সেটা আমরা বাংলাদেশে অনেক দেখেছি এবং এই অভ্যুত্থানের সময়ও বা তার আগে পরে আমরা দেখেছি। তো এই বিষয়টা কি আপনি কিভাবে দেখেন আসলে? আ দেখুন নারী মাত্রই আম আ সেন্সরশিপ।
শুধু বাক্যে না, যে আমি জেন্ডার সেন্সরশিপ বলতে এটা বুঝিয়েছিলাম, যেমন ধরুন আমরা যখন সেন্সরশিপ এর কথা বলি তখন আমরা মনে করি সেটা সরকার, আপনি বললেন স্বৈরাচারী সরকাররা আইন দিয়ে সেই সেন্সরশিপ করে। কিন্তু নারীর জন্য সমাজ থেকেও সেন্সরশিপ আসে। পরিবার থেকে সেন্সরশিপ আসে। কাজের জায়গায় সেন্সরশিপ আসে। আমি কি বললাম, শুধু আমি কি বললাম তা না। আমি কিভাবে বসলাম, আমি কি কাপড় পরে আছি, আমি আমি মানে আমার ব্যবহার কিরকম, আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে কি করছি, সমস্ত কিছুই সেন্সরড। সমস্ত কিছুর উপরে আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হয় নারীদেরকে। সো দ্যাট ইস জেন্ডার সেন্সরশিপ, কালচারাল সেন্সরশিপ। A lot women suffer that. এবং সেই কারণেই আমাদের মানে বাইরে, ঘরের ভেতরে শুধু নয়, বাইরে গিয়ে সমাজে অথবা পলিটিক্সে অথবা প্রফেশনে কাজ করতে গেলে অনেক বাধা আসে। And there is also a lot of bias. অনেকেই মনে করে যে নারীরা হয়তো কাজ করতে পারবে না, অথবা তাদের সংসারের দায়িত্ব আছে, কাজে তারা অফিসে ঠিকমতো কাজ করতে পারবে না। আ আর এটাও ঠিক যে তাদের সংসারের দায়িত্ব আছে। ছেলে-মেয়ে মানুষ করা, এই কাজ করা এখনো সেটা সমানভাবে পুরুষ নারী করে না। কাজে নারীর উপরে ডাবল চাপ পড়ে। আ those kinds of prejudices are still surviving in all institutions. আপনি তো Amnesty International এর কথা বললেন, জাতিসংঘের কথা বললেন। সেটা আমাদের আ মানে যেসব দেশের মানে ন্যাশনাল লেভেলেও আপনি দেখবেন এখনো প্রচুর মানে আম এ বাধা আছে। এবং তার মধ্যে এখন ডিজিটাল ওয়ার্লড, আপনি যেটা বললেন যে অনলাইন হ্যারাসমেন্ট, অনলাইনে কিন্তু মেয়েদের অনেক উন্নতিও হয়েছে। অনলাইন হওয়াতেই আমরা অর্গানাইজ করতে পারছি। যেমন আপনি যদি দেখেন যে ফেমিনিস্ট মুভমেন্ট গুলো, অথবা এনজিও, অথবা এমনিও যারা, বিশেষ করে যেসব দেশে নারীরা বাইরে বেরোতে পারে না, তাদের পাবলিক কোনো মিটিং এ যেতে পারে না, তারা কিন্তু এখন অনলাইনে তারা অনেক ভাবে একজন আরেকজনের সঙ্গে অর্গানাইজ করে কানেকশন করে করছে। কিন্তু সেই সঙ্গে অনেক খারাপও হচ্ছে অনলাইনে। আপনি যেটা বললেন যে হুম। সাইবার বুলিং, অনলাইন ভায়োলেন্স, এবং অনেকেই মনে করে অনলাইন ভায়োলেন্স, হ্যাঁ, কেউ যদি তোমাকে কিছু বলল অনলাইনে, why are you getting upset about it? But sometimes that online violence translates into offline violence. এমনও হয়েছে যে কোনো দেশে, আমি জার্নালিস্টদের ব্যাপারে বলছি, মহিলা জার্নালিস্টদের ব্যাপারে নিন্দা করা হয়েছে তাদের চরিত্র সম্বন্ধে অনলাইন। এবং সেটাতে তখন তাদের ফ্যামিলি তাদের উপরে রেগে গিয়ে তাদেরকে কাজ করতে যেতে দেয়নি, বাধা দিয়েছে। অথবা অনেক সময় ফ্যামিলি ভায়োলেন্স হয়েছে সেই কারণে। অথবা অনেক সময় স্টেট ভায়োলেন্স হয়েছে। পাড়া-পড়শিরাও বলেছে, "না, এই মেয়েটা ভালো মেয়ে না, এর চরিত্র খারাপ।" এ ধ এ তার উপরে ধরে হয়তো অত্যাচার করেছে। So there's a link between what happens online and what happens offline. এখন আমরা যে এতটুকু আমাদের এখন বুদ্ধি হয়েছে, মানে রিয়ালাইজেশন হয়ে গেছে আমাদের সমাজে, যে নারী ছাড়া দেশের উন্নতি হবে না। কোন সমাজেই কোন দেশেই উন্নতি হবে না। So you have to have women out, which means you have to make it safe for women to work. হ্যাঁ, মানে এই জায়গায় যদি যেমন আপনি কিছুদিন আগে বাংলাদেশে যে নির্বাচন হলো তার আগে সেইখানে সতর্ক করে দিয়েছিলেন যে বাংলাদেশে একটি ভয়াবহ আ সুনামি অফ ডিসইনফরমেশন, অপতথ্যের সুনামি এর মুখোমুখি হতে যাচ্ছে এবং যেটা আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় যে প্রোপাগ্যান্ডা এবং হুম, মানে এবং প্রবাসে বসে অনলাইন ইনফ্লুয়েন্সার অনেকে বা হচ্ছে দেশের ভেতরেও যেটি হচ্ছে যে মানে তাদের যে ন্যারেটিভ গুলো সেটি মানুষের মধ্যে কোনটা মানুষ পার্থক্য করতে পারছে না, কোনটা সত্য, কোনটা গুজব। তো এই যে একটা ট্রাস্ট ক্রাইসিস তৈরি হচ্ছে মিডিয়ার হুম। উপর, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে এটার আর কোনো কারণ আছে কিনা এই ট্রাস্ট ক্রাইসিস তৈরি হওয়ার? তো যে মিডিয়ারও একটা দায়িত্ব আছে। আমি যেমন বললাম মিডিয়ার অধিকার আছে, জার্নালিস্টদের অধিকার আছে। জার্নালিস্টদের কিন্তু একটা দায়িত্ব আছে। আর আ মানে আন্তর্জাতিক আইনে আ বেশিরভাগই হিউম্যান রাইটস ল তে, বিশেষ করে মানে মানবাধিকারে সবাই অধিকারের কথাটাই বলে। কিন্তু এই যে আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেখানে কিন্তু দায়িত্বর কথাও লেখা আছে। যে আমাদের যে অধিকারটা আছে সেটা আমরা দায়িত্বশীলভাবে সেটাকে আমাদের ব্যবহার করা উচিত। তার মানে জার্নালিস্টদের ব্যাপারে কোয়ালিটি অফ জার্নালিজম ও কিন্তু অনেক খারাপ হয়ে যাচ্ছে। জার্নালিস্টরাও কিন্তু অনেক সময় ঠিকমতো করে মানে তথ্যটা ইনভেস্টিগেট করে না, ছাপিয়ে দেয়, এ করে, ও করে। সেটাতে তাদেরও একটা নিন্দা হচ্ছে। কিন্তু তার সঙ্গে আমি বলব যে প্রফেশনাল ইনফ্লুয়েন্সার এসে গেছে অনেকেই। তাদের কিন্তু আপনাদের যেমন এডিটোরিয়াল একটা কন্ট্রোল আছে। ডিডব্লিউ তে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন না। না, আপনার এডিটর আছে, পাবলিশার আছে, এবং একটা মানে ফ্রেমওয়ার্ক আছে রেগুলেশন এর। সেটা কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে নেই। ইনফ্লুয়েন্সাররা কোথা থেকে টাকা পাচ্ছে, কার টাকা নিয়ে তারা এসব কথা বলছে, তাদের মানে কি কনসিকুয়েন্সেস কথা বলার কোনো কিছুই পরিষ্কার নয়। সেইজন্য
ডিসইনফরমেশন অনেক বেড়ে গেছে এবং আমাদের দেশে আমি মানে আশ্চর্য হয়ে গেছি at the level at which people watch social media. কারণ অনেকেই তো লেখাপড়া জানে না। হয়তো খবর কাগজ কিনবে না। ওটাতে টাকা খরচ হয়। ওরা বসে, বসে ওই সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে যা বলছে সেটাই শুনছে এবং অনেকের সেই শিক্ষা নেই, ডিজিটাল লার্নিং নেই। তারা বোঝে না যে কোনটা সত্য, কোনটা মিথ্যা। তারা যা শুনছে সেটাকেই বিশ্বাস করে ফেলছে। তারপর একজন আরেকজনের কাছে ছড়িয়ে দিচ্ছে এবং সেইজন্য আমি বলেছি যে দিস ডিসইনফরমেশন অফ সুনামি আমাদের মতো দেশগুলোতে বেশি হয়। এখন বেশিরভাগই সরকারের রিঅ্যাকশন হলো যে, "ও ডিসইনফরমেশন হচ্ছে, বন্ধ করে দাও। সোশ্যাল মিডিয়া বন্ধ করে দাও, অ্যাকাউন্ট বন্ধ করে দাও।" কিন্তু মানুষ তথ্য ঠিকই পাবে। হ্যাঁ? কাজে ওটাতে তথ্য বন্ধ হয় না, বরং তথ্য আরো আন্ডারগ্রাউন্ড চলে যায়। এবং ওই যে মিথ্যে তথ্য যেটা আছে সেটা আরো ছড়িয়ে পড়ে। কেন আমাকে সরকার এটা বন্ধ করছে? তার মানে এর মধ্যে কিছু একটা আছে। এইরকম ভাব হয়ে যায়। সেইজন্য আমি আমার রিপোর্ট গুলোতে বলেছি যে the first thing is the government first of all the government must not spread lies. কারণ সরকার যেখানে ভুল তথ্য দিচ্ছে সেখানে কিন্তু লোকের সেই আস্থাটা আপনি যে আস্থার কথা বলছেন সেই আস্থা আরো কমে যাবে। So the government must always provide correct factual information. That's the first thing. Second thing is the government must encourage independent media এবং বিভিন্ন ধরনের মতামত। হু, হু। যাতে কিছু তো আর মানে ফ্যাক্ট না যে এটা সত্য বা মিথ্যা নয়। অনেক কিছু আপনার একটা মত আছে, আমার একটা মত আছে। কিন্তু লোকে ২-৩ টা মত শুনলে তখন আমি আমার নিজের মতামতটা ঠিক করতে পারব। So you have to have that space. And the third thing is you have to have digital literacy. বাংলাদেশে আমি দেখলাম এবার বাজেটে এডুকেশন বাজেট টা অনেক বাড়িয়ে দিয়েছে। এডুকেশনের উপরে এই সরকার অনেক আ আ মানে গুরুত্ব দিচ্ছে। এটা খুবই ভালো কথা। কিন্তু সেই এডুকেশনের মধ্যে the government should put in digital and media and information literacy. আমি বলছি লিটারেসি নট স্কিলস কারণ কম্পিউটার আমরা সবাই ব্যবহার করতে জানি। আমাদের দেশে এখন ১০, ১২, ১৩, ১৪ বছরের ছেলেমেয়েরাও জানে স্মার্টফোনে গিয়ে কি করতে হচ্ছে। দোজ আর স্কিলস। লিটারেসি যে আমি যেটা দেখছি সেটা সত্য কিনা। আমি যদি একটা খবর পাই তাহলে আমাকে ওটার সঙ্গে আরেকটা খবর চেক করতে হবে। কারণ সোশ্যাল মিডিয়া সিস্টেমটাও কিন্তু একটু ইনফরমেশন ম্যানিপুলেট করছে। হু, আমরা হু। কি দেখছি না দেখছি তারাও ম্যানিপুলেট করছে। সেই সম্বন্ধে আমাদের আরো সতর্ক হওয়া দরকার। আর আমাদের সেইজন্য আরো আমাদের মানে শিক্ষা আ মানে সেইসব ব্যাপারে শিক্ষাটা বাড়ানো উচিত। হ্যাঁ, মানে এই জায়গায় ছোট্ট করে যদি একটু বলেন যে মানে আমরা দেখি যে এই যে আপনি রেগুলেশন এর কথা বলছেন বা সেই জায়গাটা নিয়ে যখন আলাপ হচ্ছে, তখন আমরা দেখি যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইনগুলোকে ব্যবহার করা হচ্ছে এবং সেটা আল্টিমেটলি দেখা যায় যে সাংবাদিকদের বিরুদ্ধেও এটা প্রচণ্ডভাবে ব্যবহার করা হচ্ছে। তো এই জায়গাটাতে আসলে ব্যালেন্সের জায়গাটা কোথায়? বা আপনারা কিভাবে এটা সাজেস্ট করেন? এইখানে ব্যালেন্স আমি যেটা বললাম যে শুধু আইন দিয়ে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন না। এটা হলো my first message to the government. Don't just think the law is the answer to everything. And the second thing is that freedom of expression is not part of the problem. It's actually part of the solution. কাজে আপনি এই যে আমাদের অধিকার যে তথ্য আ অধিকার যেটা আছে সেইটাকে বাধা দেবেন না। কারণ সেই তথ্য দিয়েই তো আপনি এ আ যারা তথ্যের অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আপনি ক্যাম্পেইন করতে পারবেন। কাজেই you have to keep channels open. You have to yourself put good information there. Encourage good, healthy media to independent media and educate the public. হুম। এই ৩-৪ টা ধরনের মানে সলিউশন আছে। শুধু একটা দিয়ে আপনি এটা সারাতে পারবেন না এবং আইন দিয়ে শুধু disinformation কেউই বন্ধ করতে পারেনি। Not হ্যাঁ। even the biggest tyrants in the world. মানে এই জায়গায় আমি একদম শেষ প্রশ্ন যেটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে আপনার যে ২০২৬ সালের যেটি মানে জাতিসংঘের যে বার্ষিক রিপোর্ট সেটি আ বলা হয়েছে যে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা মানে লাগামহীনভাবে চলছে এবং সেটাকে মুক্ত মতকে পণ্যে পরিণত করা হচ্ছে। আম মানে এইখানে হচ্ছে যে ধরেন বাংলাদেশ বা গ্লোবাল সাউথ বা হচ্ছে সাউথ এশিয়া মানে এই জায়গায় তারা মানে এই অঞ্চলটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? তারা তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তারা তো ছোট দেশ। আমি যাদের কথা বলছি যারা এটা করছে যে বিগ কোম্পানিজ, I call them digital giants. তাদের বিরুদ্ধে তো আমাদের মতো দেশের সরকার তাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। সেইখানে তাদের উচিত to work together. সেইখানে আমি বলব multilateralism has something to offer. জাতিসংঘের ভেতরে তাদের একসঙ্গে এসে একটা মানে সিস্টেম তৈরি করা উচিত। যাতে করে এই যে অপব্যবহার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
এসেছে এবং আমাদের জন্য অনেক উপকার হবে সেটাতে। সেটা I don't deny, কিন্তু সেই উপকারের সঙ্গে যাতে অপকার না হয় সেটা আমাদের দেখা উচিত। কারণ it can be misused, and সেই misuse টা হবে, big companies are doing it, sometimes in collusion with the big governments that own those companies. So other countries, they have to come together. শুধু একসঙ্গে আমরা মিলে যদি কাজ করতে পারি, তাহলেই আমরা এইসব যে নতুন যে টেকনোলজি আসছে সেগুলোর ব্যবহার থেকে উপকার পেতে পারবো এবং যেখানে রিস্ক আছে সেটাকে ম্যানেজ করতে পারবো। আমরা যদি মনে করি যে আমরা একা এসব করতে পারবো, that is not possible, because these are cross border problems. You have to learn to work together. মানে ছোট করে যদি এই Facebook বা কিংবা হচ্ছে এআই কোম্পানিজ বা Google, মানে বড় যে বিগ জায়ান্ট গুলোর কথা বলছেন, তাদেরকে এই রেগুলেশনের আওতায় আনার জন্য মানে কি করা যেতে পারে বা আপনারা কি করেন আসলে? আ এদেরকে রেগুলেশন এ আনতে হলে আম এ এ এদের এদের যে ক্ষমতাটা আছে সেটা পুরাপুরি আমরা we should not over regulate. That's the first thing. কারণ ওভার রেগুলেট করলে তখন it turns from regulation to censorship. হুম, এই হুম। কথাটা মনে রাখবেন। কারণ সব সরকারেরই একটা একটু টেনডেন্সি আছে সেন্সরশিপ এর দিকে। যেটা আপনি ওয়েস্টার্ন কান্ট্রি বলেন অথবা এশিয়ান কান্ট্রি বলেন, সবার মধ্যে একটু টেনডেন্সি আছে। সো you should not make regulation into censorship. Regulation should compel these companies to apply human rights standards to their work. এই যে এআই তৈরি হচ্ছে, এটা কার জন্য তৈরি হচ্ছে? মানুষের জন্যে এবং মানবাধিকারের জন্য। মানবতার জন্য এবং মানবাধিকারের জন্য। এটা তাদের পয়সা বানাবার পথ নয়। এবং সেইখান থেকে তাদেরকে বিরত রাখতে হবে এবং সেখানে পরিষ্কার বলতে হবে যে কিছু কাজে ক্ষতি হয় এআই এর। সেই ক্ষতিকর কাজগুলো করবেন না। আপনারা এইদিকে কাজ করবেন। ইনোভেশন এর উপরে একটা they should create a framework, কিন্তু সেটা সবাইকে একসঙ্গে বসে, সব দেশকে একসঙ্গে বসে সেই ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে। হুম, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিয়ে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। আ উম আ মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ। মানে আমাদের সঙ্গে এই আলোচনা দেখার জন্য। আমরা নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসি এবং ভবিষ্যতে আরো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। এরকম আলোচনায় আসবো। ধন্যবাদ সবাইকে।